পার্টিরা এসে এটাই বলবে যে আমি ওর কাছে তো 500 টাকা পাচ্ছি, তাহলে 400 টাকায় পাচ্ছি, তাহলে আপনার কাছে কেন আসবো? হুম। তো আলটিমেটলি লাইনটাকে খারাপ করছে। একটাই কথা বলবো হাত জোড় করে, যারা করছো এরম, প্লিজ স্টপ করে দাও। কারণ এটা নিজেরা তো ভুল করছোই, সাথে সাথে আর যারা ডিজেরা আছে তাদেরও পেটে লাথি করছো। ইনকাম ছিল প্রথমে, যেমন আমি আগেও বললাম, 300 টাকা ফার্স্ট প্রোগ্রামের ইনকাম। আজ থেকে 20 বছর আগে। হ্যাঁ, ওরমই হবে, কুড়ি আচ্ছা। বাইশ বছর আগে। আর এখন ইনকাম উনিই চান্সেস দেয়। আচ্ছা। মানে আমাকে 3টে চান্সেস দেয়, প্রথম 2টো চান্সেসে আমি মিথ্যা কথা বলবো না, ওনাকে আমি প্রচুর গালি শোনাই পার্টির কাছে। কারণ আমার কাছে তখন ছিল না, কালেকশন কিভাবে তৈরি করে সেটার জ্ঞান ছিল না, ছোট ছিলাম। আর তখন অনেক কালেকশন লাগে ডিজেতে, এমন না যে 50-100 গান হয়ে গেল আমি চলে গেলাম বাড়িতে, কে কোনটা রিকোয়েস্ট করবে আমিও জানি না, আপনিও জানেন না। বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি এমন একজন মানুষের সঙ্গে যিনি মিউজিককে শুধু বাজান না, বরং সেই মিউজিকের মাধ্যমে মানুষের মন জিতে নেন। ডিজে মানেই শুধু গান বাজানো নয়, এটি এক ধরনের শিল্প। আর সেই শিল্পকেই যারা প্রাণ দিয়ে করেন তারাই হয়ে ওঠেন আসল শিল্পী। আজ আমাদের লাইফ লেসন স্টুডিওতে রয়েছেন একজন এমনই শিল্পী, ডিজে জগতের পরিচিত মুখ। তিনি হলেন ডিজে আশিস সাহা। শুরুটা হয়েছিল ছোট এক অনুপ্রেরণা থেকে, আর আজ তিনি হয়ে উঠেছেন অনেক তরুণের রোল মডেল। তিনি জানেন কিভাবে একটি সাধারণ রাতকে উৎসবে পরিণত করতে হয়। ডিজে নতুন নতুন প্রযুক্তি, আধুনিক সরঞ্জাম আর মিউজিক সেন্স দিয়ে তিনি গড়েছেন নিজের আলাদা পরিচয়। আজ আমরা জানবো তার সফলতার গল্প, তার সংগ্রাম আর বাস্তব অভিজ্ঞতা। তরুণ প্রজন্ম যারা ডিজে শিখতে বা এই লাইনে কেরিয়ার করতে চায় তাদের জন্য থাকবে বিশেষ দিক নির্দেশনা। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নমস্কার আশিস বাবু, লাইফ লেসন স্টুডিওতে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। আমিও খুব আমার নিজেকে প্রাউড ফিল করছি এই স্টুডিওতে এসে, এত ভালো সেট আপ সবকিছু। তার জন্য আপনাকেও থ্যাংক ইউ সো মাচ, আপনি অপরচুনিটিটা দিয়েছেন, ডেকেছেন, থ্যাংক ইউ তার জন্য। প্রথমে আমাদের দর্শক বন্ধুদের বলুন কেমন আছেন আপনি। আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলুন। আমি ভালো আছি। আচ্ছা আশিস বাবু, আপনি তো ডিজের সাথে জড়িত, হ্যাঁ, তো এই ডিজেতে আসার আপনার অনুপ্রেরণা কি ছিল? অ্যাকচুয়ালি ছোটবেলা দিয়ে মিউজিক ভালোবাসতাম। আর এরম বলবো না যে আমার রক্তে মিউজিক ছিল, হ্যাঁ, কিন্তু মিউজিকটাকে খুব ভালোবাসতাম। আরেকটা জিনিসও ভালোবাসতাম, ডিফেন্স লাইনকে। বাট আমার হাইট শর্ট, সব অনেকে যারা দেখেছেন তারা জানেন যে আমার হাইটটা শর্ট, তো আমি ডিফেন্স লাইনে যেতে পারিনি। তো ওই জন্য মিউজিকটাকে বেছে নিয়েছি। আর বাড়ির আশেপাশে সবাই ডিজে ছিল। মুম্বাইয়ের একটা ছোট জায়গা, মুম্বাই সেন্ট্রাল তারদেও এরিয়া দিয়ে বিলং করতাম তখন, ওখানেই পড়াশোনা করেছি। তো ওখানে সবাই ডিজে ছিল, তো ডিজের ওখানেই যাওয়া হয়েছে। আর এরম করেই মিউজিক জার্নি শুরু হয়। তা আপনি কবে থেকে আপনার এই যাত্রাটা শুরু করেছিলেন? ঠিক তো মনে পড়ছে না, বাট তাও 2004 তো হবে। আর সে সময় আমি আমাদের ওখানে ডিজে এর যারা ডিজে বাজায় হুম। তাদের সাথে যেতাম। আর মানে জাস্ট আশেপাশে সব ডিজে ছিল যেরকম শুনলেন, তো তাদের সাথে যেতাম যেতাম, তো ইন্টারেস্টটাও আস্তে আস্তে বাড়তে লাগলো। ফার্স্ট টাইম আমি ল্যাপটপ কিনেছিলাম, একটা আমার দিদা আমাকে গিফট করেছিল ছোটবেলায় ল্যাপটপ। তো সেটাতে ছিল আমার কাছে একটা, আমি অ্যাপ ইনস্টল করেছিলাম, তখন মেশিন ছিল না আমার কাছে। হুম। তখন নতুন নতুন অ্যাপের থ্রু দিয়ে ডিজে বাজানো শুরু আচ্ছা হয়, আচ্ছা আচ্ছা। সফটওয়্যার থ্রু দিয়ে। আচ্ছা। ভার্চুয়াল ডিজে বলে একটা সফটওয়্যার ছিল, সেটা আমার মধ্যে ইনস্টল ছিল। তো ওখানে আমাদের পাড়ায় একটা প্রোগ্রাম হয় যে 9 দিন ডিজে বাজবে, নবরাত্রি, হুম। মানে এই যে দুর্গা পুজোর সময়। হুম। তো সেই সময় ডিজে বাজানোর লোক আসেনি ওখানে। আচ্ছা। তো আমার কাছে যেহেতু ভার্চুয়াল ডিজে ছিল, তো যে ওখানকার সাউন্ড অপারেটর, সে বলছে যে তুই ডিজে বাজা, তোর আচ্ছা। কাছে ভার্চুয়াল ডিজে আছে শুনেছে আমার হুম। কাছে। আমি পাশে দাঁড়িয়ে দেখছে, বাচ্চা ছেলেরা হয় না যেরকম, পাশে দাঁড়িয়ে দেখছে, দাদা আমি একটু, আমার কাছেও আছে এইসব, মানে এরকম বলেছি। তো বলছে ঠিক আছে, তুই মেশিনটা নিয়ে, ল্যাপটপটা নিয়ে আয়, ল্যাপটপটা নিয়ে এসে বাজা, 9 দিন তুই বাজা। আচ্ছা। আমি অপরচুনিটি পেয়ে গেছি, ওখান দিয়ে শুরু হয়ে গেছে। আচ্ছা। ওইভাবেই জার্নিটা শুরু হয় আর কি। এটা তো আপনার মোটামুটি পাড়ায় শুরু হয়েছিল। হ্যাঁ, পাড়ায়। প্রফেশনাল হিসাবে আপনি ফার্স্ট প্রোগ্রাম করতে পেরেছেন। তারপরে প্রফেশনাল হিসাবে ফার্স্ট প্রোগ্রাম বলতে উনিই চান্সেস দেয়। আচ্ছা। মানে আমাকে 3টে চান্সেস দেয়, প্রথম 2টো চান্সেসে আমি মিথ্যা কথা বলবো না, ওনাকে আমি প্রচুর গালি শোনাই পার্টির কাছে। কারণ আমার কাছে তখন ছিল না
কালেকশন কিভাবে তৈরি করে সেটার জ্ঞান ছিল না, ছোট ছিলাম। আর তখন অনেক কালেকশন লাগে ডিজেতে, এমন না যে 50-100 গান হয়ে গেল আমি চলে গেলাম বাড়িতে, কে কোনটা রিকোয়েস্ট করবে আমিও জানি না, আপনিও জানেন না। তো কালেকশন ছিল না ভেতরে, মানে ইয়ে ছিল, কনফিডেন্ট ছিল যে করব, বাট কালেকশন না থাকলে কনফিডেন্টও কিছু করা যায় না সেখানে। তো ওই কালেকশনের জন্য 2বার আমাকে চান্স দিয়েছিল আমাদেরই পাড়ার। ওই 9 দিন পরে 10 দিনের মাথায় একটা বিসর্জনের মানে রোড শো হয়। আচ্ছা। মুম্বাইতে রোড শো প্রচুর ফেমাস, এমন কোনো ডিজে নেই যে সে বলবে যদি আমি রোড শো করিনি, এটা একদমই ভুল। সবাই রোড শো দিয়ে শুরু করে, বেশিরভাগ ডিজেরা 99.9%। তো আমিও রোড শো দিয়ে শুরু করেছিলাম, বাট প্রথম রোড শোতে প্রচুর গালি খেয়েছি, পরেরটাতেও প্রচুর গালি খেয়েছি, বাট তৃতীয়বারও আমাকে ডেকেছে। প্রথমে 300 টাকা পেমেন্ট দিয়েছিল, গালি খাওয়ার পরেও 300 টাকা দিয়েছে সেই লোকটা। তারপরেও সেকেন্ড চান্সেও 300 টাকা দিয়েছে গালি খাওয়ার পরে। তারপরেও আমাকে থার্ড বার ডেকেছে, বলেছে, আমি তখন গিভ আপ করে দিয়েছিলাম যে বারবার একটা লোককে গালি খাওয়ানোটা উচিত না, ওর থেকে ভালো ভাই এরপর দিয়ে আর যাবো না। তারপরে ডাকলেন, গেলাম। আমি প্রথমে মানা করলাম যে আপনি বারবার কেন গালি খাচ্ছেন আমার জন্য। বলছে তুই আয়, এবার আর গালি খাবি না। তো যে কম্পিউটারের দোকান হতো তখন খুব, আমি জানতাম না কি করে কালেকশন ডাউনলোড করে। তো কম্পিউটারের দোকানে গেলাম, ওখানে গিয়ে বললাম ভাই 1000 টাকা দেবো, কিন্তু আমার পুরো ল্যাপটপে নতুন পুরনো যা গান আছে, যত রিমিক্স আছে তোর কাছে সব ভরে। বাট ওইভাবে কালেকশন তৈরি হয় না, বাট আমার বিয়েটা ওরম ভাবেই ছিল। তারপর ওর কাছ দিয়ে নিয়ে আমি প্রোগ্রামে গেছি, ও আমাকে রিমিক্স যেগুলো দিয়েছিল ওগুলো পছন্দ হয়নি, বাট অরিজিনাল তো সবাই নাচে অরিজিনাল। এবার অরিজিনাল গান বাজিয়ে আমি ওখানে 700 টাকা টিপস তুলেছিলাম ফার্স্ট বার। ওখান দিয়ে জার্নিটা শুরু হয়। তারপরে মুম্বাইয়ের ক্লাবসে বাইরেও গেছি, এরকম করে জার্নি। এখন অব্দি কোথায় কোথায় আপনি ডিজে আমি সবার আগে মুম্বাই, তারপরে হচ্ছে গুজরাট, তারপরে হচ্ছে রাজস্থানে বাজিয়েছি, আর ব্যাঙ্গালোর, চেন্নাই, আর পাঞ্জাব। পাঞ্জাবেও লুধিয়ানা, অমৃতসর 2 জায়গা, আর চণ্ডীগড়। আচ্ছা, ডিজে হিসাবে অ্যাজ এ ডিজে প্রথম স্টেজ পারফরমেন্স আপনার কেমন ছিল, অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম স্টেজ পারফরমেন্স খুব ভালো ছিল। মুম্বাইতেই ছিল একটা গণেশ উৎসবে, মানে ওটা রোড শো ছিল না, ওটা নর্মাল ছিল স্টেজ, মানে ওপেন এয়ার স্টেজ যেরকম হয়। ওটা ক্ষেতবাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে আমি ফার্স্ট টাইম শো করি। ভালো ছিল, মানে পাবলিক ছিল 700-800 পাবলিক ছিল, যেহেতু গণপতি উৎসবের বিসর্জন। তো খুব ভালো রেসপন্স ছিল, আর আমার এখনো মনে পড়ে সেই দিনগুলো। মানে একটা এত বড় জায়গায় আমি নিজে প্লে করছি ডিজে এতগুলো মানুষের সামনে, কোনো রকম ভয় কাজ করছিল কি? হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট সব ডিজেরই একটু ভেতর দিয়ে কনফিউজ থাকে, তারপরে একটু ভয় থাকে। ওটা আস্তে আস্তে দিনের পর দিন যত তোমার ইয়ে হবে, মানে এক্সপিরিয়েন্স হবে, যত তোমার বাজাবে, গিগস করবে, যত শোজ করবে, তত আস্তে আস্তে ওটা উঠেই যায়, ওটার মানে মনের মধ্যে থাকে না। আচ্ছা আচ্ছা, এখনো অব্দি আপনি টোটাল কতগুলো পারফরমেন্স করেছেন? আমি গুনতে পারবো না, মনে নেই। মানে তাও তাও বছরে হলে তাহলে এবার 24 ইয়ার্সে হিসাব করতে হবে কতটা হয়। প্রায় 12,000-এর উপরে। হ্যাঁ, বেশি হবে আরো। আচ্ছা, ডিজে বাজাতে গেলে তো প্রথমত মিক্সিংটা শেখা খুব জরুরি। হ্যাঁ, মিক্সিং শেখা জরুরি। তো আপনি মিক্সিংটা কোথা থেকে শিখেছিলেন সর্বপ্রথম? আমি মুম্বাই থেকেই শিখেছি। ওই যে বললাম, প্রথমে শুরু হয় নর্মাল নিজের পাড়া থেকে, তারপরে একাডেমিতে জয়েন করেছিলাম। আচ্ছা। একাডেমিতে আমি 2 বছর প্লাস কোর্স করি, মানে কোর্স তো কম দিনের হয়, বাট আমি প্র্যাকটিস আর একটু ছিলাম কিছুদিন। করার পরে 2 বছর মতো করে, তারপরে পরীক্ষা দিয়ে পাশ করে, তারপরে ডিজেইং শুরু করি আমি। আচ্ছা, মুম্বাইতেই শুরু হয়। আচ্ছা আচ্ছা, এই যে মিক্সিং শেখার প্রথম দিকে আপনার বিশেষ চ্যালেঞ্জ কি ছিল? চ্যালেঞ্জ ছিল, দেখুন, মিক্সিংটা তো খুব ইজি। আপনাকেও যদি আমি মানে 6 মাস বা 5 মাসও ট্রেনিং দিই, তা আপনিও ডিজে গানগুলো মিক্স করতে পারবেন। দুটো গান মিক্স করাকেই মিক্সিং বলে। আচ্ছা আচ্ছা। তো এবার সেটাকে লাইভ পারফরমেন্স করা উইথ মাইকিং, মানে তোমাকে মাইকিং করে সবাইকে নাচাতে হবে। তো সেইটা হচ্ছে, সেটার সাথে এই মিক্সিং এর ব্যালেন্স করে যে লোকের সাথে সামনে পারফরমেন্স দেওয়াটা, এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। আর যে ওটা পারবে সে ডিজে হয়েই গেল। তো ওটাই আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, যে মাইকিং করে। আগে আমি মাইকিং পারতাম না স্টার্টিং এ, তো এখন আমাকে সবাই মাইকিং এর জন্যই চেনে, যে ভালো হয়তো মাইকিং সবার লাগে। তো ওই জন্য
মাইকিং এর জন্যই বেশিরভাগ লোক ডাকে আমাকে। ভিড়কে মাতিয়ে রাখতে গেলে একজন ডিজেকে কতটা দক্ষতা হতে হবে বলে আপনি মনে করেন? দেখুন, দক্ষতা বলতে এই লাইনে কিছুই হয় না। যে বিগিনার ডিজে, সেও একজন ডিজে, সেও ভিড়কে মাতিয়ে রাখে। আর যে একটু সিনিয়র হয়ে গেছে বা অনেক সিনিয়র হয়ে গেছে, সেও ভিড়কে মাতিয়ে রাখে। তো এখানে দক্ষতার কোনো ইয়ে নেই, কিন্তু হ্যাঁ, যত দিন যাবে হুম। তত ভালো ম্যাচুরিটি আর তার মধ্যে আসবে, আরো বুঝতে পারবে নিজের ভুলগুলো। যে জায়গায় হয়তো স্লাইড ভুল করে, সেই মিক্সিং এর ভুল বা মাইকিং এর কোনো জায়গায় হয়তো ভয় লাগে, সেগুলো আস্তে আস্তে আরো নতুন নতুন ওয়ার্ড হয়তো মাইকিং এর শিখবে। হুম হুম মাইকিংটা তো একটা আর্ট। হুম তো ওটা কেউ কাউকে শেখাতে পারবে না যে এইভাবে মুখস্থ বিদ্যা করেও করাতে পারবে না। ওটা ভেতর দিয়ে আসবে যে কোন জায়গায় আমি কি মাইকিং করব, বা কোন জায়গায় আমি কি বলবো, বা কোন সময় আমি কোন গান বাজাবো। ওটা আপনাকে আপনি নিজেকে নিজে ট্রেন করতে পারবেন, ওটা আপনাকে কেউ শেখাতে পারবে না। সবটাই নিজের দক্ষতার উপরে। নিজের দক্ষতার উপর। বেশ। আপনি গান সিলেকশনের সময় কি কি বিষয় বিশেষ করে মাথায় রাখেন? সব গান সিলেকশন বলতে অনেক রকম হয়। কিরমটা বলছেন যে গান বাড়িতে যেগুলো আমরা সিলেক্ট করি, তারপরে হ্যাঁ মানে হ্যাঁ, যেগুলো কালেকশন বাড়িতে বানাই। হ্যাঁ যে কালেকশন আচ্ছা, গুলো তো বানান। কালেকশন বানানোর জন্য সবার আগে আমরা এটাই ফলো করি যে লেটেস্ট কি এসছে মার্কেটে। মানে লেটেস্ট আচ্ছা। গান বলতে ধরো প্রতিদিন কিছু না কিছু বেরোচ্ছে। বেরোচ্ছে, হ্যাঁ। এবার আমি ধরো প্রতিদিনই আমরা কালেকশন করি। হুম হুম এবার আমরা দেখি যে রেগুলার ওয়াইজ কি নতুন বেরিয়েছে। এবার একটা গানের পরে অন্যরা কি করে জানি না, মানে আমি আমার কথা বলছি, হুম একটা গানের হাজারটা মিক্সিং বেরোয়। ডিজে মানে অনেকে ভাবে যে রিমিক্স গান আমরা নিজেরাই তৈরি করি, নিজেরা। না, এটা না। রিমিক্স হ্যাঁ অবশ্যই অনেকে ডিজে প্লাস প্রডিউসার প্লাস ডিজে দুটোই করে একসাথে। হুম, হুম, হুম। তো নিজের গানও বাজাতে হয়, লোকের গানও বাজাতে হয়, অন্যরা মিক্স করে সেটাও বাজাতে হয়। আচ্ছা। কিন্তু তার মধ্যে দিয়ে সবাই 100টা মিক্স বের করার পরে ওর মধ্যে দিয়ে খুঁজে বের করা যে কোনটা উইচ ইজ বেস্ট, মানে কোনটা বেস্ট, সেটা খুবই জরুরি। আর ওটাই শুনতে হয়। একটা গানের হাজারটা মিক্স শুনতে হবে, 500টা মিক্স শুনতে হবে। ওর মধ্যে দিয়ে শুনে আমার 3 থেকে 4 দিন লাগে একটা গান খুঁজে বের করতে। আচ্ছা। মানে আমি শুনে নি আগে হুম। যে নতুন কি এসছে, হুম, হুম। তারপরে 3 থেকে 4 দিন লাগে ওটার বেস্ট বের করতে। আচ্ছা এরম ভাবে আমি বের করি, আচ্ছা আচ্ছা। কালেকশন তৈরি করি। বর্তমান দিনে দাঁড়িয়ে এই ডিজেতে একজন যদি তার কেরিয়ার গড়তে চায় তাহলে তার কেরিয়ারটা কেমন হতে পারে? কেরিয়ার ডিজে লাইনে অনেক টাকা আছে। অনেক টাকা আছে বলতে এতটাও আছে আবার এতটাও আছে। আচ্ছা। কিন্তু ডিপেন্ড করছে আপনি কিভাবে ওটাকে নিতে চান। আপনি যদি ওটাকে ভাবেন যে আমি এটা পার্ট টাইম করব, হুম তো পার্ট টাইম হিসাবেও নিতে পারেন। যদি ভাবেন যে না আমি এটাকে ফুল টাইম করব, তো ফুল টাইম হিসাবে নিতে পারেন। এবার আমি এখানে খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই যে অনেক ডিজেরা না এই জন্য কাজ ছেড়ে দেয় যে বাড়ির লোকেরা প্রেসার দেয়। হুম যখন একটা ডিজে পারফেক্টলি ফলো না করো রুলস, ডিজের যে লাইনের রুলস ওগুলো ফলো না করো, এটা একটা গ্ল্যামারের দুনিয়া। হুম হুম যত ভালো দেখতে হবে, যত ভালো মার্কেটিং করবে, যত ভালো মানে তুমি সামনেওয়ালাকে সামঝাবে, মানে বোঝাবে, তো তত ভালোই তুমি পার্টি পাবে, শোজ পাবে, গিগস পাবে। যদি শোজই না থাকে, আলটিমেটলি একদিন কুইট করে অন্য কিছু করতে শুরু করে দেয়। তো ধরো তোমার কাছে আছে 8 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে কাজ করছে হচ্ছে 10 ঘন্টা। হুম বাইরে গেলে ধরো কোনো জায়গায় জবে যাবে, সে তো 10 ঘন্টা সেখানে দিতে হবে তাকে, হুম বা 8 ঘন্টা দিতে হবে। হুম হুম বাট ডিজে ইন্ডাস্ট্রিতে আমরা আসলে নিজেকে কি মনে করি যে না আমি তো আমার নিজের কাজ করছি, আমি ওই গান তো ডাউনলোড হয়ে গেছে, প্র্যাকটিস না করলেও হবে। হুম তখন কি হয়, 24 ঘন্টা টাইমের মধ্যে আমরা 1 ঘন্টাও দিই না হয়তো মাসে প্র্যাকটিসের জন্য। তখন দিনের পর দিন এরকম চলতে থাকার পরে হাত মানে বসে যায়, প্র্যাকটিস হয় না ভালো করে, মিক্সিং এ গড়বড় আসতে থাকে, ভালো প্রোগ্রাম হয় না তারপরে। আর যখন ভালো প্রোগ্রাম না হবে, আলটিমেটলি মোবাইলটা টেপা বেশি হয়ে যায় তখন হুম মানুষের, এখনকার দিনে সোশ্যাল নেটওয়ার্ক, তো ওগুলো বেশি শুরু হয়ে যায়। বাড়ির লোকের নোটিশে চলে আসে যে আমার ছেলে ডিজেতে গিয়ে ভাই বেশি বদ হয়ে যাচ্ছে বা ভালো বাজে রাস্তায় চলে যাচ্ছে। আর এই লাইনের এমনি নাম খারাপ, হুম নাইট জাগতে হয়, লোকের মাঝখানে যেতে হয়, দারু পার্টি এসব। তো আলটিমেটলি বাড়ির লোক লাস্ট অব্দি বলবে ভাই এই কাজগুলো ছাড় আর অন্য কিছু খুঁজে নে। তো ওটাকে স্টপ রাখার জন্য আমাকে 8 ঘন্টা মিনিমাম মার্কেটিং, তারপরে প্র্যাকটিস রেগুলার ওয়াইজ দিলে এই লাইনে পাবে। সময় দিতে হবে, তাহলেই পাবে, নালে পাবে।
আপনি যে প্রথম প্রোগ্রাম করেছিলেন সেই প্রোগ্রামের ইনকাম কত ছিল, আর এখন যে প্রোগ্রাম করছেন সেটার ইনকাম কেমন? ইনকাম ইনকাম ছিল প্রথমে, যেমন আমি আগেও বললাম, 300 টাকা ফার্স্ট প্রোগ্রামের ইনকাম। আজ থেকে 20 বছর আগে? হ্যাঁ, ওরমই হবে, 20-22 বছর আগে। আর এখন ইনকাম হয়, আমি শুরুতে যখন পডকাস্ট শুরু হয়নি তার আগে বিলটা দেখেছিলাম, ওটা আপনি বললেই ভালো হবে। আমরা সেখানে দেখলাম 20,000-এর কাছাকাছি। কাছাকাছি তো ওরমই, মানে জরুরি না যে 20,000-ই, অনেক সময় কমেও যায়। বার্থডে যায়। পার্টি হলে আমি অবভিয়াসলি 20,000 চার্জ করতে পারবো না, না। সেখানে কম 15,000-ও আছে, 10,000-ও আছে। অনেক আর সময় কখনো পরিচিত হলে কমও হয়, আরো। কমও হয়। এটা মানে ডিপেন্ড করছে, পয়সা আছে বাট কোন কোন সময় কোনটা নিতে হবে, পার্টি ওয়াইজ, তারপরে শোজ কত লোক আছে, কি শোজ আছে, তারপরে ডিপেন্ড করেই পয়সা আছে। আর বড় পার্টি হলে সেটা হ্যাঁ, অ্যামাউন্টটা আরো সেটা আরো বেড়ে বেড়ে যায়। যায়, বেড়ে যায়। আবার সাথে আরেকটা ডিজে হলে আরো বেড়ে যায়, আচ্ছা। অন্য রাজ্যতে হলে আরো বেড়ে যায়, হুম। ট্রাভেলিং মানে অ্যাড হয়ে যায়, হোটেলস পার্টি দেয়, তো এইগুলো সব অ্যাড হয়ে একটা বড় অ্যামাউন্ট হয়ে যায়। জায়গা অনুযায়ী সেটা ভ্যারি করে। হ্যাঁ, একদম। বেশ। And এখন আলটিমেটলি যে বিলটা আমি স্টার্টিং এ দেখেছিলাম ওটাই আমার ইনকাম, মানে অ্যারাউন্ড কাছাকাছি হচ্ছে 20,000 কাছাকাছি। বেশ। বর্তমান ডিজেতে নতুন কি কি ইকুইপমেন্ট এসছে, আর তার মধ্যে কোনটা সব থেকে ভালো? ডিজেতে ইকুইপমেন্ট অনেক এসছে, বর্তমান যুগে তো ইকুইপমেন্টে ভর্তি হয়ে গেছে। সিডিতে 3,000, আবার 3,000 এখন শুনছি এক্স আসছে, আচ্ছা। তারপরে 4,000 বেরোচ্ছে, তারপরে এখন ডিজিটাল হয়ে গেছে, ফুললি ডিজিটাল সফটওয়্যার ডিজেইং হয়ে গেছে, অনেক রকম সফটওয়্যার এসে গেছে মার্কেটে। আগে এতটা মানে ইজি ছিল না, এখন চাইলে যে কোনো মহিলা বা পুরুষ ডিজে হতে পারে। আচ্ছা। বাট আগে সেটা ছিল না, আগে স্ক্রিন পর্যন্ত ছিল না ইয়েতে। আমাদের যখন শুরু করেছিলাম, আমার ফার্স্ট প্লেয়ার হচ্ছে ড্যানন 4-5, ড্যাননের একটা ড্যানন বলে কোম্পানি আছে, হুম। ওটাও খুব পপুলার কোম্পানি। ওটা তখন 4-5 আমরা বলতাম, অ্যাকচুয়ালি মডেলের নাম হচ্ছে 4,500। আচ্ছা। তো ওতে ভালো করে আমরা ভালো করে কি বিপিএম দেখতেই পেতাম না। তো উইদাউট বিপিএম বলতে একটা স্পিড হয় গানের, হুম। ম্যাচ করার জন্য স্পিডটা জানতে হবে যে কত স্পিডে আছে। তো সেই স্পিডটা আমরা দেখতে পেতাম না, কানে ইয়ারফোনে শুনে ওটাকে মিক্স করতে হতো। আচ্ছা। এখন তো সব স্ক্রিন এসে গেছে, অটো মিক্স বেরিয়ে গেছে, এখন Digital মিক্সিংও হয়ে করা গেছে। লাগে না। হুম। এখন একটা বাটন টিপলে, সিঙ্ক বলে একটা বাটন আছে, হুম। ওটা টিপলেই মিক্স হয়ে যাচ্ছে। আচ্ছা। মানে ভেরি ইজি হয়ে গেছে, ইকুইপমেন্ট ওয়াইজ অনেক ইকুইপমেন্ট এসছে। আমি বলতে গেলে হয়তো আজকে পুরো পডকাস্টটা ওটাতেই শুরু করতে হবে, শেষ করতে হবে। এত নতুন ইকুইপমেন্ট চলে এসেছে, এত সুযোগ সুবিধা হয়ে গেছে, তো এর পরবর্তী ডিজের ভবিষ্যৎটা কি আছে? ভবিষ্যৎ আছে, বললাম তো, ইনকাম প্রচুর আছে। না, ইনকামের থেকে বড় কথা ভালোবাসা আছে। এই যে আজকে আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি আমাকে চিনতে পেরেছেন, বা এই সোশ্যাল নেটওয়ার্ক থ্রু বা যাই থ্রুই হোক, তো ভালোবাসা, প্রচুর ভালোবাসা পাবে, প্রচুর আহ, মানে মানুষের সহযোগিতাও পাবে, পয়সাও আছে। আরে এর থেকে বেশি আর একটা আর্টিস্ট কি চায়? একদম। আচ্ছা, আজকাল আমরা দেখতে পাই যে অনেকেই আছে 400-500 টাকায় ডিজে বাজিয়ে দিচ্ছে, তো এটা কি সত্যি সম্ভব? এটা নিয়ে আপনি কি বলতে চান? 400-500 টাকার ডিজে, হ্যাঁ আছে। 400-500 টাকায় না, এমনকি বলতেও লজ্জা করে, অনেকে ডিজে বাজিয়ে দেয় আচ্ছা। আজকেকার দিনে। মানে ওরা জিনিসটাকে আর লাইনটাকে নিজেরা তো খারাপ করছেই, নিজেদের তো কোনো ভবিষ্যৎ নেই, কারণ জানে আমরা ওই একটা জিনিস পেয়ে গেলে, 500 টাকা পেয়ে গেলে বা 400 টাকা পেয়ে গেলে আমরা, আমাদের চলে যাবে বা এনজয়মেন্ট হয়ে যাবে। বাট এইটা করে মানুষের যে আর বাকি যে ডিজেসরা আছে তাদের লাইনটাকে খারাপ করে দিচ্ছে। আলটিমেটলি পার্টিরা এসে এটাই বলবে যে আমি ওর কাছে তো 500 টাকা পাচ্ছি, তাহলে 400 টাকায় পাচ্ছি, তাহলে আপনার কাছে কেন আসবো? হুম। তো আলটিমেটলি লাইনটাকে খারাপ করছে। একটাই কথা বলবো, হাত জোড় করে, যারা করছো এরম, প্লিজ স্টপ করে দাও। কারণ এটা নিজেরা তো ভুল করছোই, সাথে সাথে আর যারা ডিজেরা আছে তাদেরও পেটে লাথি করছো। তো এটা করা বন্ধ করাটা ইমিডিয়েটলি দরকার, নালে ইন ফিউচার বাকি যেখানে কম টাকায় কাজ করে না তাদের মতো ফিউচার হয়ে যাবে, হুম। না থাকবে ইনকাম, লাইনটাই বরবাদ হয়ে যাবে। সেটা না করাটাই বেটার হবে আমার হিসাবে, এটাই হচ্ছে না। এই যে বর্তমান দিনের ডিজে, এটা তো খুব জনপ্রিয়, খুব পপুলার। এই যে আমাদের মতো ইয়ং জেনারেশনের কাছে কোনো পার্টি হলো, কোনো অকেশন হলো, আমরাও ফোন খুলে দেখা গেল ডিজে, কোনো একটা গান সার্চ করে এটার সাথে ডিজে লাগিয়ে সার্চ করে দিই যে না, এই গানের ডিজেটা চলবে আমাদের বক্সে।
তো এরকম আমরা অনেক সময় ইউটিউব ভিডিওতে দেখতে পাই যে কিছু ডিজে চলছে মেদিনীপুরের গানে, মেদিনীপুরের যে বড় বড় বক্স গুলো দেখা যায়, ওগুলো কি আসলে ডিজে? মেদিনীপুরের ব্যাপারে খারাপ বলবো না, ওরা খুব ভালোবাসা দেয়, আমাকে আজ অব্দি দিয়েছে। বাট হ্যাঁ, অবশ্যই ওইগুলো ডিজে না, যেগুলো ওরা অ্যাকচুয়ালি, এটা আমি পুলিশ প্রশাসনকেও বলতে চাই, যারা এই নিয়ে অবজেকশনও করে। অনেকের হ্যাঁ, অবজেকশন আছে। অনেক পুলিশ অধিকারীদের অবজেকশন আছে, আমি তাদেরকে সাপোর্ট করছি। বাট ওই লাইনটা যেটা ওই যে বড় বড় বক্স নিয়ে যে ওগুলোকে বলে অ্যাকচুয়ালি, মিক্সিং গুলোকে বলে হামিং বেজ মিক্সিং। আচ্ছা। তো হামিং বেজ মিক্সিং যারা প্লে করছে মোবাইল দিয়ে হোক বা ল্যাপটপ দিয়ে হোক, ওগুলো অ্যাকচুয়ালি ডিজেইং না। ডিজেইং মানে অনেকগুলো বক্স লাগিয়ে দুম দাঁড়াক্কা বাজিয়ে দিলাম, ওরম কোনো কিছুই নেই। তুমি ছোট পার্টিতেও ছোট সাউন্ড, অল্প সাউন্ড রেখেও বা বেশি লোক হলে একটু নর্মাল সাউন্ড রেখেও ডিজে বাজানো যায়। জরুরি না যে অতই স্পিকার লাগিয়ে বা অত ধুম ধাড়াক্কা করে মানুষকে মানে ইরিটেট করে ডিজে বাজানো। এটা কোনো জায়গায় লেখা নেই বা কোনো কোর্সেও বলা নেই, কোনোদিন শেখায়ও না স্যারেরা যে এইভাবে তোমরা কাজ করো। তো এগুলো ইমিডিয়েটলি মেদিনীপুরের যারা সাউন্ড অপারেটর আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই একটাই জিনিস, যে এগুলো একটু কম রেখে বাজান, কোনো অসুবিধা নেই। আপনাদেরও পেট চলুক, আমাদেরও পেট চলুক, নালে ইন ফিউচার বন্ধ করিয়ে দেবে শাসন। মানে যদি আলটিমেটলি বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের সাউন্ডগুলো বিক্রি করতে হবে, হ্যাঁ। আর আমাদেরকে অন্য লাইনে যেতে হবে যারা প্লে করে প্রফেশনালি ডিজেইং করে। তো ওটা এটা পুরোটাই আলাদা, ওটা এটা এক করলে হবে না। ওরা হচ্ছে সাউন্ড অপারেটর, আমরা হচ্ছে ডিজে, দুটোর মধ্যে অনেকটা তফাৎ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আশিস বাবু, আপনি এই যে বললেন যে মেদিনীপুরে যে বক্স গুলো একাধিক বক্স নিয়ে ধুমধারাক্কা করে বক্স গুলো বাজিয়ে দেওয়া হয়, হ্যাঁ এর ফলে তো অবশ্যই সমস্যা হয়। পুলিশ প্রশাসন হোক বা যে অঞ্চলে বাজানো হচ্ছে সেই অঞ্চলের কিছু মানুষের মধ্যে সমস্যা দেখা দিতেই পারে, যে এত আওয়াজ হচ্ছে। হয়তো দেখা গেল সেই বাড়িতে বয়স্ক একজন মানুষ আছে, হয়তো দেখা গেল তার বাড়ির কোনো ছাত্র বা ছেলে বা মেয়ে কারোর সামনে পরীক্ষা আছে, সেই কারণে সে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এত তো সমস্যা আছে। তো এই ক্ষেত্রে যারা ডিজে প্লে করছে তাদের কি অন্যরকম অন্য কোনো পথ বেছে নেওয়া উচিত, নাকি কিভাবে তারা প্রোগ্রামটা দেখবে, সেটা প্রোগ্রামটা সেট করবে কি করে? প্রোগ্রামটা ওই একটাই রাস্তা আছে যে ভলিউম যতটা দরকার, যতটা মানুষ ইরিটেট না হয়। মানুষকে ইরিটেট করে কোনো কাজ করো না, আমরা এন্টারটেনার। ডিজেরা অ্যাকচুয়ালি কি, ডিজেরা অন্য কিছু না, এন্টারটেনার। তো এন্টারটেনার হিসাবে কাজ করো, নাকি সাউন্ড বাজিয়ে লোককে ইরিটেট করে দাও। তো এন্টারটেইনার হিসেবে কাজ করে সাউন্ডটাকে যতটা পারবে কম রেখে, মানুষ শুনতে পায় যেন, ডান্স করতে পারে যেন, সেরকম একটা সাউন্ড রেখে কাজ করলেও আমি মনে করবো না যে এই লাইন ছেড়ে অন্য লাইনে যেতে হবে। বাট যদি সাউন্ড বেশি রাখো, তখন যদি তোমাকে বারবার এসে কেউ বলে যে সাউন্ড কম করো, আলটিমেটলি তুমি লাইনটাকে ছাড়তেই হবে, কিছু করার নেই। আমাদের আজকের পডকাস্ট শুরু হওয়ার আগে আপনার সাথে আমার কথা হলো যে আপনি প্রথমে ফোনের মাধ্যমেই মিক্সচার বা ফোনের মাধ্যমেই শিখে আপনি প্রথমে ইমপ্লিমেন্ট করেছিলেন। তো নতুন যারা আছে তারা কি ফোনের মাধ্যমে শিখতে পারে, নাকি তার জন্য প্রফেশনাল ট্রেনিং দরকার আছে? ফোন বলতে ফোনের মাধ্যমে শেখা যায়। এবার ফোনের মাধ্যমে শিখেও অনেকে আছে যারা ডিজে ইন্ডাস্ট্রিতে অনেক নাম করেছে। হুম। ফোনের মাধ্যমে বলতে ইউটিউবেও যদি যার মধ্যে ইচ্ছা আছে সে করতে পারে। আর জরুরি না যে একাডেমিতেই যেতে হবে, একাডেমিতে না গেলেও অনেকে আছে যারা এরম শিখে করেছে ফোনের মধ্যে দিয়ে। আমি যখন কোর্স করিনি তার আগে তো আমিও ফোন দিয়ে শিখেই করেছি। তো তখন আমি প্রোগ্রাম করতাম। আর অনেকের যারা আমার থেকে সিনিয়র ছিল তারা বলতে তুই তো পারফেক্ট বাজছিস, ফালতু কেন। বাট হ্যাঁ, একাডেমিতে গেলে একটু প্রফেশনালিজম অবশ্যই আসবে। যেগুলো তোমার মধ্যে ভুল আছে কেউ যদি না সংশোধন করে দেয়, তাহলে এটাই মনে হবে যে যেটা ভুলটা করছো ওটাই ঠিক। তো অবশ্যই একাডেমিতে গেলে ভালো হবে। অনেক একাডেমি শুরু হয়ে গেছে কলকাতাতে। তো একাডেমি আছে, স্কুল আছে, ডিজে স্কুল, মিউজিক স্কুল। তো ওগুলোতে গিয়ে যদি শেখো, অবশ্যই একটু পয়সা খরচা করলে ভালো ট্রেনিং পাবে, স্যারের গাইডেন্স পাবে, তারপরে সার্টিফাইড ডিজে হয়ে যাবে তুমি। তো এটা একটা ভালো কথা। তো আমি বলবো হ্যাঁ, মোবাইল দিয়েও হয়। যদি যার কাছে পয়সা নেই, আমি বলবো না যে পয়সা খরচা করে কোর্স করো। মোবাইলেও অনেক চ্যানেল আছে যারা টিউটোরিয়াল ভিডিও ছাড়ে, সেগুলো দেখেও ডিজেইং শিখতে পারো, অথবা তুমি ক্লাস করে বা এগুলো করেও করতে পারো, যেটা যার যেরম বাজেট। বাজেটের উপরে আমি কোনোদিনও কথা বলবো না। অনেকে আছে গরিব ছেলে মেয়ে, হ্যাঁ হ্যাঁ। তারা বাজেট হিসাবে কাজ করতে পারে তাহলে। আচ্ছা আশিস বাবু, আপনি কি কোনো রকম ট্রেনিং প্রদান করে থাকেন? হ্যাঁ, আমি করি, আমার বাড়িতে শেখাই আর বাড়ি গিয়েও শেখাই। আর আমার
মানে পার্টিকুলারই কোনো একাডেমি নেই। আর আচ্ছা। এটার জন্য একাডেমি হলেও হয়, না হলেও হয়, বাড়িতে একটু সাউন্ড, আর আমার কাছে তো কনসোল আছেই, হুম। ডিজে প্লেয়ার আছে, ল্যাপটপও আছে, মানে ইকুইপমেন্ট যা যা লাগে সবই আছে। সবই তো আছে। সেটা আমি শেখাই। আর যে শিখতে চায় আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারে, আমার নাম্বারটা তাদেরকে দিয়ে দিলে বা ডিসক্রিপশনে দিয়ে দিলে হবে। অবশ্যই থাকবে। হ্যাঁ, আমাদের অনেক দর্শক বন্ধু আছে যারা আজকে ভিডিও দেখছে, হয়তো আপনাকে অনেকে চেনে, ঠিক আছে, অনেকের হয়তো ইচ্ছা হতেই পারে হুম যে আমি ডিজে লাইনিং এ যাব, আমি ডিজে আশির সাথে কাজ করব, তার কাছ হুম থেকে শিখবো। অবশ্যই তাদের জন্য আমি আপনার নাম্বারটা প্রোভাইড করে দেবো হুম। ডিসক্রিপশন একটা বক্সে। কথা বলতে চাই, আপনার থ্রু দিয়ে যদি আসে চ্যানেল দিয়ে, তাহলে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও আছে, যেটা আমি ফিজটা নিই। আমি অ্যাকচুয়ালি ফিজ নিই 15,000। তো 15,000-এ ডিসকাউন্ট হয়ে সিধা ডাইরেক্টলি যদি আপনাদের চ্যানেলের নাম নিয়ে আসে, তো ওখানে 12% ডিসকাউন্ট তাকে দেবো আমি। তাও তাকে বাড়ি গিয়ে শেখানোর মতো সেই সুবিধা দিয়ে। আচ্ছা তাকে আসতে হবে না আমার বাড়ির কাছে, আচ্ছা কিন্তু আচ্ছা। যদি হ্যাঁ বেশি দূরে হয় পসিবল না। অবশ্যই বাট possible যদি না। হ্যাঁ যদি কাছাকাছি আমার এখানে হয়, হুম হুম আমি তো হাবড়ায় থাকি এখন, হুম আগে মুম্বাইতে ছিলাম। হুম। তো হাবড়ার আশেপাশে বা তার বারাসাতে এরম হলেও আমি গিয়ে শেখাবো, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে না। আমি 15% বা 12%, ডিপেন্ড করছে কোন সময়। যদি তাড়াতাড়ি ভিডিওটা দেখে করে হুম কল, হুম। প্রথমে 15% দেবো। যত লেট হবে 12% হবে, তারপরে 10% হবে। ওটা আপনাদের চ্যানেলের জন্য, বেশ। অন্য কোনো চ্যানেলের জন্য না, বাট আপনাদের থ্রুতে যদি আসে তাহলে। আশিস বাবু, এবার আপনি আমাকে একটু বলুন, যারা নতুন ডিজে শিখতে চায়, ডিজেইং এ ক্যারিয়ার করতে চায়, ধরুন প্রফেশনাল ট্রেনিং নিল, তো তাকে সেটা কতদিন শিখতে হবে বা তার পেছনে কত টাকা তাকে ইনভেস্ট করতে হবে, আপনি কি বলতে পারবেন? দেখুন, ইনভেস্ট অনেক রকমের আছে। একদম বিগিনার যদি হয়, মিনিমাম একটা ল্যাপটপ তার লাগবে, i3 বা i5 হলে বেস্ট হয়। আর তার থেকে নিচে হলেও হবে, এমন বলছি না যে i3 বা i5, নিচে হলেও অনেক রাস্তা আছে হুম করা। এবার বাজেট তার উপরে ডিপেন্ড করছে। এবার কনসোল যদি সে চায় বড় মেশিন নিতে, হুম তো অবশ্যই ইনভেস্ট বেশি লাগবে। হুম হুম। আর আমি যেটা ইউজ করি DDJ-400, ওটা একটা স্ট্যান্ডার্ড কনসোলের মধ্যে পড়ে যাচ্ছে। এটা ছোটই, বাট ট্রাভেলের জন্য একদম বেস্ট। তো পাইনিয়ারের মেশিন, ওটাও কোয়ালিটিও ভালো। তো ওরাম মেশিন নিয়ে যদি কাজ শুরু করতে চায়, ওই উইথিন 70 to 75 এর মধ্যে পুরো সেট আপ হয়ে যাবে কনসোলের সাথে। আমার সাথে যোগাযোগ করলেও আমি করিয়ে দিতে পারবো সেটা, বা সে নিজেও কিনতে পারে। অনলাইনেও অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে ওগুলো, আচ্ছা ইকুইপমেন্ট গুলো। তো ওগুলো বুকিং হয়ে যায়। একটা হেডফোন লাগে, হেডফোনটার দাম হয়তো হার্ডলি 20,000, একটা কনসোলের দাম হয়তো হার্ডলি 30,000। আর একটা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ডও যদি কিনে নেয়, তো 20,000-এর মধ্যে, তো ওই 70 to 75,000-এর মধ্যে হয়ে যায়। আচ্ছা আর উইথ কোর্স হয়তো 80-85 এরম যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনভেস্ট আছে, বাট হুম। পয়সাও আছে। অবশ্যই। ভবিষ্যতে যারা ডিজে শিখতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ রইল? ডিজেতে যারা ডিজে শিখতে চায়, বেশি করে প্র্যাকটিস আর বেশি করে মার্কেটিং। আজকের টাইমে মার্কেটিং খুব জরুরি, শুধু ডিজে শিখলে হবে না। ডিজে শিখে গেলে কাজ না থাকলে কি করবে? একদম। তা মার্কেটিং মোস্ট প্রবাবলি জরুরি। আর তার সাথে সাথে প্র্যাকটিস, এই দুটো জিনিস যদি করে, আমি গ্যারান্টি দিচ্ছি 3 to 4 ইয়ার্স এর মধ্যে ভালো টাকা ইনকাম করবে। বাট যদি প্র্যাকটিস আর মার্কেটিং না করে, তাহলে ওই পাড়াতেই থেকে যাবে সারা জীবনের জন্য, আগে যেতে পারবে না। প্র্যাকটিসটা মোস্ট জরুরি। মিউজিক রিসার্চ করা, প্র্যাকটিস করা, আর মার্কেটিং করা, এই সব তিনটে জিনিস আছে। প্র্যাকটিস জরুরি আছে। রিসার্চও জরুরি, Research প্র্যাকটিসও জরুরি, আর মার্কেটিং, এই তিনটে জিনিস করলেই হয়ে যাবে। বেশ। তো আশিস বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝে আমাদের সাথে এসে পডকাস্টে জয়েন করার জন্য, আমাদের দর্শক বন্ধুদের একটি বিশেষ আইডিয়া দেওয়ার জন্য। তো ধন্যবাদ রইল আপনাকে অনেক। থ্যাংক আপনি ইউ, আরো থ্যাংক এগিয়ে ইউ। যান, আমাদের সেই শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরও থ্যাংক ইউ জানাই আমার মতো একটা আর্টিস্টকে চান্স দেওয়ার জন্য। আর আমাদের ডিজেদের লাইনের এত সবকিছু তথ্য সবার কাছে তুলে ধরছেন, তাই জন্য থ্যাংক ইউ। লাইফ লেসন্স। আর ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, এতক্ষণ কাজ করে ভালো লাগলো, বেশ খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ।